This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব, নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো এক বঙ্গের পুত্র, তিনি তার সম্প্রদায়, জাতি এবং তার পিতৃপুরুষের সম্পত্তি জন্য আন্দোলন করতে গিয়ে আজকে 5 মাস জেল খেটেছেন বিনা কারণে। তো এই 5 মাস জেল খাটার পর আজকে তিনি মুক্তি পেয়েছেন, হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। ভাঙড়ের কাঠালিয়াতলা বলে একটা জায়গা আছে, সেখানে তারা র্যালি করছেন এবং এই যে মুক্তির আনন্দ, এবং সেক্ষেত্রে তার দলের কর্মীরা সমস্ত সবাই তাকে সাদরে গ্রহণ করছেন আজকে। তো সেক্ষেত্রে তার যে জয়, তিনি আজকে সেই জয় পেয়েছেন। অন্যদিকে আরেকজন, মানে তিনি কি বলছেন, তিনি বলছেন যে এই ক্ষেত্রে আন্দোলনের জন্য, অর্থাৎ পশ্চিমবাংলা আন্দোলন করা যাবে না। আমাদের যে গণতান্ত্রিক ইন্ডিয়ান কনস্টিটিউশন যে রাইট দিয়েছে, আর্টিকেল 19 যে ছখানা টোটালি পুরো সেকশন রয়েছে, তো সেই ক্ষেত্রে ছখানা যে আমাদের বাক স্বাধীনতা থেকে শুরু করে সমস্ত কিছু, সমবেত হয়ে নিরস্ত্রভাবে আন্দোলন করার অধিকার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, সেটাও কিন্তু ভায়োলেট করছে। এবং তাদের কথা অনুযায়ী যে এই ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি জেলে চলে যেতে বলছে আর কি। তো এই ভাঙড়ের এখন স্পেশাল অবজারভার হিসাবে যাকে দিয়েছেন শাসক দল, তাকে ভাঙড়ের 99% মানুষ চায় না, তা সত্ত্বেও তাকে দিয়ে রেখেছেন এবং তাকে তো কেউ পছন্দ করে না, এবং তিনি ভোটও পাবেন না, এটা 100% শিওর বন্ধুরা। তো তিনি কি করেছেন, কি বলেছেন ওয়াকআপ নিয়ে আন্দোলন ক্ষেত্রে, সেই বক্তব্যটা আগে শোনো। তারপরে আজকে যে একজন বীর যোদ্ধা, ওয়াহিদুল ইসলাম, তিনি যে এই তার পিতৃপুরুষ এবং সম্প্রদায়ের এবং সবার জন্য ওয়াকআপ আন্দোলন করেছিলেন, এবং সম্প্রতি বাঁচানোর জন্য, মসজিদ বাঁচানোর জন্য, দরগা বাঁচানোর জন্য, তারপরে হচ্ছে কবরস্থান বাঁচানোর জন্য, মাদ্রাসা বাঁচানোর জন্য, তাই জন্য তাকে বিনা কারণে জেল খাটতে হচ্ছে। এই ওয়াহিদুল ইসলাম, তিনি আজকে মুক্তি পেয়েছেন। তো যাই হোক, যে স্পেশাল অবজারভার যাকে দিয়েছে শাসক দল আর কি, তিনি এই ওয়াকআপ নিয়ে কি বলেছেন সেই বক্তব্যটা শোনো, তারপরে আমি আসছি বন্ধুরা। তো ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না, এই আইনটা তো দিল্লি পাস করেছে, এই আইনটা তো আমাদের রাজ্য পাস করে। তো ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না, এই আইনটা তো দিল্লি পাস করেছে, এই আইনটা তো আমাদের রাজ্য পাস করে। তো ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না, এই আইনটা তো দিল্লি পাস করেছে, এই আইনটা তো আমাদের রাজ্য পাস করে। কিন্তু আজকে ক্ষমতা বড় জোর, ক্ষমতা ধরে রাখতে হবে। তাছাড়া আরো কত কিছু আছে, তোমরা সবই তো জানো। বাংলায় কি কি হচ্ছে তোমাদেরকে আর বলার কিছু নেই। 26,000 চাকরি থেকে শুরু করে সমস্ত কিছু, এবং তামান্না খাতুন হত্যা থেকে, আনিস খানকে হত্যা করা থেকে শুরু করে সমস্ত কিছু পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আজ পর্যন্ত তামান্না বোনটিও বিচার পায়নি, আনিস খানও বিচার পায়নি, কেউই বিচার পায়নি। আমাদের অভয় বোনটি, যাকে ডাক্তার বোনটাকে হত্যা করা হয়েছে, সেও বিচার পায়নি। এবং 26,000 যারা চাকরি গেল, সেই 26,000 পরিবার ধ্বংস হয়ে গেল, তার সঙ্গে আরও কয়েক হাজার তাদের সবাই ধ্বংস হয়ে গেল। এবং এই যুব প্রজন্ম বন্ধুরা, সেই যুব প্রজন্ম পুরো শেষ। কেন বলছি আজকে 28 তারিখ, 28 আগস্ট শাসক দলের যে ছাত্র, সেই ছাত্রদের আজকে প্রতিষ্ঠাতা দিবস। সেই দিবসে দেখলাম কিছু কিছু ছাত্ররা গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে, সেখানে এই প্রতিষ্ঠাতা দিবস সেলিব্রেশন করেছে। মানছি যারা কলেজে পড়ুয়া তারা সেলিব্রেশন করলো, তো সেলিব্রেশন করার পর কি হবে বন্ধুরা, আফটার গ্র্যাজুয়েশন কি করবে? তুমিও বেকার থেকে বসে থাকবে। অর্থাৎ যারা শাসক দলের ছাত্র সমাজ রয়েছে, তাদের উদ্দেশ্যই আমি বার্তা দিচ্ছি, তোমরাও বেকার হয়ে বসে থাকবে। কারণ আমিও এই দলের কি বলবো কর্মী ছিলাম, কিন্তু বর্তমানে আমি কোনো দলের সঙ্গে অ্যাক্টিভভাবে যুক্ত নেই। কারণ যেখানে দেখলাম অন্যায় বেড়ে যাচ্ছে, অন্যায় রয়েছে, সেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাচ্ছে না। যারা ভালো মানুষ দলে থেকে প্রতিবাদ করছে, তাদেরকে দূরে সরিয়ে দেখছে, আর দলের দুর্বৃত্তদের স্থানটা বেশি। তাই জন্য আমি এখান থেকে সরে গেছি বন্ধুরা। কারণ যেখানে দেখো, একটা কথাই আছে, অন্যায় করে যে অন্যায় সহে সে ত্রবঘীন তারে তৃণসম দহে। অর্থাৎ অন্যায়কারী যে যতটা দোষী, অন্যায়কে প্রশ্রয় দেওয়া এবং অন্যায় দেখে চুপচাপ থাকা। অর্থাৎ আমি এই যে দলে থেকে যদি অন্যায় দেখছি, সেটা চুপচাপ থাকতে হলো, তবুও আমি সেই অন্যায়কারী ব্যক্তিদের মতো সমান দোষী হবে। তাই জন্য আমি এখান থেকে সরে চলে এসেছি বন্ধুরা। একদম বাস্তব কথা, একদম অন গড বলছি আর কি। ঈশ্বর, খোদা, আল্লাহ, ভগবান
জিসাস ক্রাইস্ট, যাই হোক তার সবার দিব্যিদি বলছি, তাই জন্য এখান থেকে সরে আসা বন্ধুরা। দেখলাম আমি 26,000 চাকরি চলে গেছে, আমি একটা শিক্ষিত ছেলে, সেক্ষেত্রে আমিও সেই 2011 সাল এর পর থেকে আমারও ইচ্ছে ছিল, বিএড করে বসে রয়েছি, ডবল এমএ করে রয়েছি। তো বিএড করার পরও আমি দেখলাম যে 2018 সালে বিএডটা কমপ্লিট করলাম, করার পর একটা এসএসসি স্কুল সার্ভিসের একটাও নোটিফিকেশন আমরা পাইনি বন্ধুরা। তেমনি প্রত্যেকটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষরা, সমস্ত সম্প্রদায়ের ছেলেমেয়েরা তাদের ছেলেমেয়েদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে। আমি সেক্ষেত্রে শাসক দলের ক্ষেত্রে বললো, আমিও একজন ছিলাম কর্মী। তো সেক্ষেত্রে সেই 2011 সাল থেকে অর্থাৎ কোনো রকমের কোনো নোটিফিকেশন না এসএসসি না পিএসসি কোনো কিছু পাইনি, এমনকি 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষা পর্যন্ত হয়নি বন্ধুরা। তাহলে আপনি একটা আপনার ঘরে সন্তানকে খুব কষ্ট করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করাচ্ছেন, এমএ পাস করাচ্ছেন, বিএ পাস করাচ্ছেন, বিএড করাচ্ছেন, নার্সিং করাচ্ছেন, মেডিকেল সায়েন্স পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন, তো সমস্ত কিছু পড়িয়েও যদি আজকে বছরের পর বছর নিয়োগ না হয়, সেটা আপনি শাসক দলের কর্মী হন অথবা সাধারণ মানুষ হন অথবা সিপিএম, বিজেপি, টিএমসি, কংগ্রেস, যত দল আছে মানে সমস্ত দলেরই সাপোর্টারের ছেলে মেয়ে হন না কেন, সেক্ষেত্রে ইনক্লুডিং শাসক দলের ছেলে মেয়ে, তো আপনারা যদি নোটিফিকেশন না পান, সরকার আপনি যে দলে থাকছেন বা আমি যে দলে রয়েছিলাম সেই দলের যদি কর্মী হয়ে নোটিফিকেশন যদি না পায়, তাহলে আমি চাকরি বসবোটা কোথায় বন্ধুরা? আমার যে মেধা রয়েছে আমি সেটা প্রকাশ করবো কিসের মধ্যে দিয়ে? পরীক্ষার মধ্যে দিয়ে। তবেই তো পরীক্ষা হলে তবে তো চাকরিটা পাবো। আমরা বাংলার ছেলে, সেই বাংলার ছেলে মেয়েরা আজকে যদি আমরা বাংলায় থেকে আমাদেরকে পরিযায়ী হতে হয়, তো পরিযায়ীতে নিয়ে অনেক মিথ্যা রচনা পচনা চলছে, হ্যাঁ মানে রটনা চলছে, যাতে করে মানে একটা বাঙালিদের মধ্যে আবেগ তাড়িত হয়ে আবার ভোটের 2026 সালে আবার ভোট ব্যাংকটা ভর্তি করা যায় সেটা নিয়ে। তো সেটা মিথ্যা প্রকাশনে কেউ পা দেবে না বন্ধুরা, কারণ আমাদের পশ্চিমবাংলায় না আছে ফ্যাক্টরি, না আছে কলকারখানা, কিছুই নেই। তো সেখানে আমাদের 90 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাইরের রাজ্যে প্রত্যেকটা রাজ্যে গিয়ে কাজ করে খেতে হয়। কিন্তু ওই কিছু লোক আছে স্বার্থনসী বাঙালি যারা বলে, তারা বলে বাঙালির জন্য লড়ছে, বাংলা ভাষার জন্য লড়ছে। তো তাদেরকে বলবো, আপনারা বিভিন্ন কোর্টে পশ্চিমবাংলায় সেখানে ইংরেজি ব্যবহার করা হয়, বাংলা কোথায় ব্যবহার করা হয়? অথচ আমাদের পাশের একটা দেশ, ছোট্ট দেশ বাংলাদেশ, সেখানে সব জায়গায় বাংলা ব্যবহার করা হয়। আচ্ছা, ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষায় যেখানে বাংলা মেন্সে কোনো বাংলাই নেই, অথচ আপনি বাংলা ভাষার জন্য কথাবার্তা বলেন, তা আপনি মানে অমুক পক্ষ তমুক পক্ষ তাদেরকে বলছি আর কি। এবং তারা শুধুমাত্র এরা মানে কি বলে ফ্রেমে টিকে থাকার জন্য কিছু আমাদের নন বেঙ্গলি ভাই যারা রয়েছে আমাদের পশ্চিমবাংলায়, তারা কর্মসূত্রে থাকে অথবা তারা স্কিল্ড লেবার বা যারা আছে তাদের পিছনে লাগে, যার ফলে ওরা দেখানোর চেষ্টা করে মানে ভিউজ পাওয়ার জন্য, এছাড়া আর কিছু নয়। কারণ এখানে এরা যদি যা কিছু করছে, সেখানে আমাদের পশ্চিমবাংলার 90 কোটি মানুষ যারা বাইরে কাজ করছে তাদের তো ক্ষতি করছে। তো সেই নিয়ে আমার ভিডিও আছে বন্ধুরা, ভিডিওটা দেখে নেবে তোমরা। আশা করছি এই যারা এই সমস্ত অমুক পক্ষ তমুক পক্ষ এই সমস্ত কাজগুলো করছেন, তারা আপনারা থেকে বিরত থাকুন। কারণ বাঙালি হয়ে আপনি বাঙালির ভাতটা কেড়ে নিচ্ছেন, পেটের ভাত। যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে তাদের পেটের ভাতটা আপনারা কেড়ে নিচ্ছেন। আপনি কাউকে ভাত দিতে পারবেন না, ভাত কাটার অধিকারও আপনার নেই। পারবেন তো 90 লক্ষ যদি বাঙালিকে ওখান থেকে যদি পাঠিয়ে দেওয়া হয়, তাদেরকে আপনি কোনো কাজ দিতে এখানে পশ্চিমবাংলায় দেখান তো। 26,000 চাকরি গেছে, আপনি কোথায় প্রতিবাদ করলেন? কিছু প্রতিবাদ করলেন না। তামান্না খাতুনের হত্যা করা হয়েছে, কোথায় প্রতিবাদ করলেন? আনিস খানের হত্যা করা হয়েছে, কোথায় প্রতিবাদ করেছেন আপনি? অমুক পক্ষ তমুক পক্ষ কিচ্ছু করেননি। শুধুমাত্র কারো স্বার্থ দেখার জন্য বা নিজের স্বার্থ পূরণের জন্য এই সমস্ত কাজ করবেন না, বিরত থাকুন। পারলে বাঙালি ছেলেমেয়েরা যারা এখানে মানে চাকরি হারিয়েছে তাদের পাশে দাঁড়ান। করুণাময়ীতে আমাদের 26,000 শিক্ষক যারা চাকরি হারিয়ে রাতের পর রাত তারা মানে ওই রাস্তায় দিন কাটিয়েছে, তারা মার খেয়েছে, তাদের পক্ষে হয়ে আপনাদের কোনো পক্ষটক্ষ আপনারা ওদের পাশে গিয়ে দাঁড়াননি। এবং বর্তমানে 2022-23 যে টেট থেকে শুরু করে ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়নি, কোনো চাকরি পরীক্ষা হয়নি, বাঙালি ছেলেরা বাঙালির দ্বারা শোষিত হচ্ছে পশ্চিমবাংলায়, তার জন্য আপনি কোনো কথা বলেন না কেন? তার মানে কি কাউকে ভোট পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটা কোনো লাভ হবে না। কারণ বাংলার 8 কোটি মানুষ বুঝে গেছে কি করতে হবে না করতে হবে। তাই যাই হোক, সেটা ফার্দার ব্যাপার, বাংলার মানুষ ডিসিশন নেবে, কারণ বাংলার মানুষ অনেক সচেতন। আচ্ছা, এবার যেটা বলছিলাম, এই যে একটা মানে বীর যোদ্ধা ওয়াহিদুল ইসলাম, তাকে 5 মাস জেল খাটানো হয়েছে। সে তার সংসার থেকে অনেক দূরে ছিল, তার সন্তান অথবা তার স্ত্রী তাদের কাছ থেকেও তিনি দূরে ছিলেন। তো সেক্ষেত্রে আমি আশা করছি যে তিনি তার যে সংগ্রাম, সেই সংগ্রাম থেকে পিছপা হয়নি এবং তার যে জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। এবং ভাইজানের যে মানে কি বলবো আর কি, যে ড্রিম, স্বপ্ন, যে স্বপ্নের তিনি দেখেন পশ্চিমবাংলাকে একটা সুস্থ সবল এবং কর্মমুখী পশ্চিমবাংলা তৈরি করা এবং যুব সমাজের হাতে কাজ তুলে দেওয়া,
সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে একে অপরের সঙ্গে লেলিয়ে দিয়ে সেক্ষেত্রে তাদেরকে শুধুমাত্র আইপিএস আইএস ডাব্লিউবিসিএস না করে তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকের কাজে লাগানোর জন্য কেউ বা কারা চেষ্টা করছে, তো আপনারা সবাই জানেন। যার ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় আজকে সংখ্যালঘু ভাই বোনরা নিজেদের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে বা অন্য মানুষের সঙ্গে লাগিয়ে দেওয়া হচ্ছে শুধু ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য। কলকাতার মানুষরা চাবিকাঠি নাড়াচ্ছে, এই কলকাতার ফুলবাবুরা 22খানা জেলাকে শোষণ করছে বন্ধুরা। এটা আপনারা জেনে রাখবেন। গ্রামের লোকদের কোনোদিন ভাতের অভাব হয় না, কারণ তারা মাঠে ঘাটে চাষ করে। তাহলে গ্রামের লোকরা কেন কলকাতার মানুষকে তোয়াক্কা করবেন? যে কলকাতার মানুষরা মানে কি বলবো, এসি ঘরে বসে শুধুমাত্র টক শোতে আপনাদেরকে একে অপরের সঙ্গে লাগিয়ে দিচ্ছেন, আপনার গ্রামের দিকে মানুষ একে অপরের সঙ্গে মারপিট করে মরছেন এবং জেল খাটছেন, আর ওরা ওখানে ফায়দা লুটছে। ওরা ওখানকার মানে কি বলবো সমস্ত নেতা মন্ত্রী থেকে শুরু করে সব কিছু কলকাতার মানুষ দখল করে রেখেছে, আর 22খানা জেলাকে লুট করছে। সেটা আপনারা বুঝুন এবং সেটা বন্ধ করতে হবে, যেগুলো মূল্য এনা হাউ এনো সার্কামস্টেন্সেস। কারণ আপনার গ্রামের মানুষ কারোর ধার ধারে না। এটা তো প্রথমত গেল। দ্বিতীয়ত কথা হচ্ছে এই ওয়াহিদুল ইসলাম, যাকে এই 5 মাস তার এই যে কতটা নরক যন্ত্রণা, তাকে জেল খাটানো হয়েছে বন্ধুরা, এবং তার বাড়িতে সন্তান রয়েছে, তার বাড়িতে বউ অর্থাৎ তার স্ত্রী রয়েছে, তাদের কাছ থেকে তাকে আলাদা করে আজকে 5টা মাস তাকে জেল খাটানো হয়েছে বন্ধুরা, বিভিন্ন রকমের নানান তারপরে মানে কেসগুলো সমস্ত কিছু করে। তো যাই হোক, তিনি দমে যায়নি, কারণ তিনি একজন সৈনিক এবং তিনি চাইছেন পশ্চিমবাংলার উন্নয়ন, চাইছেন পশ্চিমবাংলা যুব সমাজের হাতে কাজ দিতে চাইছেন ভাইজানের হাত ধরে, এবং তিনি তার যে সমস্ত অর্থাৎ পূর্বপুরুষের সম্পত্তি ওয়াকফ যে সম্পত্তিগুলো তিনি সেটা রক্ষা করতে চাইছেন, তাই জন্য তিনি জেল খেটেছেন। তাতে কিছু যায় না, তিনি বীরের সম্মান পেয়েছেন, আরও পাবেন তিনি বন্ধুরা। এবং এই যে এরকম মানে ভাইজানের যোদ্ধা যে ওয়াহিদুল ইসলাম, এই ওয়াহিদুল ইসলামের মতো হাজার হাজার ওয়াহিদুল ইসলাম কিন্তু সারা পশ্চিম বাংলায় এখন আইএসএফ এর সঙ্গে যুক্ত হতে চাইছে। কারণ আমরা দেখো বন্ধুরা, আমরা মিডিয়া হিসাবে আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় এখন আমি মনে করি পশ্চিমবঙ্গের শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয়, এসসি এসটি সম্প্রদায়ের সমস্ত মানুষ কিন্তু আইএসএফকে চাইছে, ভাইজানকে চাইছে বন্ধুরা। তো যাই হোক, এই ওয়াকফ যে আন্দোলন নিয়ে ওয়াহিদুল ইসলামের যে সংগ্রাম, ভাইজানের যে সংগ্রাম, সেটা চলবে। তার ক্ষেত্রে ভাইজানকেও 40 দিন জেল খাটানো হয়েছিল। তারপরে কিছুদিন আগে বাবার ভাইজানকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তার বুকে ঘুষি মারা হয়েছে, তাকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, সেক্ষেত্রে একমাত্র মানে ভাইজান তার সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং কারোর কাছে মাথা নোয়ায়নি, আর মাথা নোয়াবেও না। এবং ভাইজানের সৈনিক ওয়াহিদুল ইসলাম যেভাবে একদম মানে বীর যোদ্ধা, সেই যোদ্ধা কিন্তু আজকে বুদ্ধি এবং তার মানে সাহসী সংগ্রামের মধ্য দিয়ে আজকে আরেকটা কাজ করে দেখিয়েছে। যখন তিনি এই কাঁঠালতলা বা কাঁঠালিয়াতলা সম্ভবত এই ভাঙড়ে মুক্তি পেয়ে আসেন মানে জেল থেকে, তখন তিনি একটা ছোট্ট র্যালি করছিলেন। তো কিছু আর কি দুর্বৃত্ত আর কি তারা বিভিন্ন রকমের জয় বাংলা স্লোগান বা এই সমস্ত কিছু দিচ্ছিল। তাদের উদ্দেশ্যে বলে থাকি, আপনারা কোনো ভারতীয় কনস্টিটিউশন সংবিধান সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কিচ্ছু নেই। জয় বাংলা স্লোগানটা আমাদের পশ্চিম বাংলার নয়, আমরা পশ্চিম বাংলায় বাস করি। আমরা বলতে পারি হয়তো জয় পশ্চিম বাংলা, আমরা সেটা বলতে পারি। জয় বাংলা স্লোগানটা হচ্ছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলরা দিয়ে থাকে। তো সেই স্লোগানটা আমরা কেন পশ্চিম বাংলায় দেবো বন্ধুরা? এইটা আমার প্রশ্ন সবার কাছে। তো যাই হোক, যেবার দিচ্ছেন, তো আজকেও একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করেছিল এই ওয়াহিদুল যে ইসলাম সাহেব, অর্থাৎ ওয়াহিদুল, তিনি সেটাকে বুদ্ধিমত্তা দিয়ে কন্ট্রোল করেছেন। তিনি কোনো প্ররোচনায় পা দেননি, কিন্তু যেহেতু তিনি হচ্ছে ভাইজানের একজন সৈনিক এবং ভাইজান সবসময় ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনে, আইন মেনে সমস্ত কাজ করে। এবং তাই সবাইকে বলবো, যারা আপনারা রয়েছেন, বিশেষ করে আইএসএফের যারা রয়েছেন এবং সাধারণত মানুষকে কোনো প্ররোচনায় কোনো কান দেবেন না, আইন মোতাবিক সমস্ত কাজ করবেন, দেখবেন জয় হবেই, জয় সত্যের জয় হবে। আজকে হোক কালকে হোক, সত্যের জয় হবেই হবে। এবং আমি বলছি তো, এইবার টোটাল 100 থেকে 120খানা আসন টোটালি পুরো আইএসএফের দখলে থাকবে, আপনারা মিলিয়ে দেবেন, ঠিক আছে? শুধুমাত্র আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা কি, কোনো প্ররোচনায় কান না দিয়ে, কোনো রকমের পায়ে বা মানে দিয়ে ঝড়কা বাঁধাতে বা বিবাদ বাঁধাতে আসবে, সেই সমস্ত কিছুকে অ্যাভয়েড করে আপনারা কি করবেন, টোটাল প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষকে বোঝাবেন। কারণ মানুষ হচ্ছে প্রধান, মানুষ সঙ্গে থাকলে আপনাদেরকে জয় হবেই। কারণ পশ্চিমবাংলায় 9 কোটি থেকে 10 কোটি মানুষ আছে, তার মধ্যে দুর্বৃত্ত থেকে শুরু করে যারা বা অন্যান্য যারা রয়েছে তাদের সংখ্যা খুব নগণ্য। তা আপনারা সাধারণত মানুষের প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা বুথ স্তর থেকে প্রত্যেকটা মানুষের বাড়িতে পৌঁছে টোটালি পুরো বর্তমানে যা এজেন্ডা আছে, ভুরি এজেন্ডা আছে, ভুরি করাপশন রয়েছে, সেগুলো সমস্ত মানুষকে জানে, তবুও ওয়াকিবহাল করান। এবং বর্তমানে কম্পারিজন করুন যে 15 বছর থেকে
যে এখানে কি উন্নতি হয়েছে বা কি হয়েছে, কিচ্ছুই হয়নি। হ্যাঁ, 15 বছর থেকে কোনো বেকারের যুবকের চাকরি হয়নি, কোনো কাজ হয়নি, কিচ্ছু হয়নি, মানে বিগ জিরো। এবং যারা বলছে, আমি বলছি সেই শাসক দলের যারা রয়েছে তাদেরকে দেখান যে তাদের কর্মস্থল হয়েছে, সেটা আপনারা উদাহরণস্বরূপ তুলে ধরুন। কোনো শাসক দলের মানে এরাই চাকরি পায়নি বা কাজ পায়নি, কিচ্ছুই পায়নি। ওই শুধুমাত্র ওই যে কি একটা ওই যে কিছুদিন আগে যে এমএলএ পাঁচিল তোপকে পালাচ্ছিল, মোবাইল ফেলে দিচ্ছিল, এই সমস্ত লোকগুলো চাকরিগুলোকে ভুড়ি ভুড়ি বিক্রি করেছে বন্ধুরা। তাদের দলের লোকরা কোনো চাকরি পায়নি। এই উদাহরণগুলো তুলে ধরুন লোকের সামনে, এবং তাদের দলের ওই মানে যারা রয়েছে ক্ষমতায় তাদের দলের কর্মীদেরকেও এটা তুলে ধরুন যে তোমাদের মানে তাদের এমএলএ ওই পাঁচিল টোপকে পালাতে গিয়ে, হ্যাঁ, এবং মোবাইল নোংরায় ফেলে দেয় এবং নোংরায় তিনি পড়ে গেছেন। তো এই হচ্ছে তার উদাহরণ, নজির। এবং চাকরি কেউই তাদের দলেরও পায়নি, শুধু চাকরিগুলো বিক্রি হয়েছে কিছু এই সমস্ত স্বার্থান্বেষী লোকগুলো করেছে, এবং যুব সমাজের লাইফটাকে ধ্বংস করে দিয়েছে 15 বছর। এটা বলতে কোনো দ্বিধা নেই বন্ধুরা। দেখো, এখন কেউ জেল যাত্রা থেকে শুরু করে পুলিশ, থানা পুলিশ, এগুলোকে কেউ ভয় পায় না। তার কারণটা আমি তোমাদেরকে বলি বন্ধুরা। আমরা আইনকে মান্যতা দিই, সব কিছু তো করি, কিন্তু জেলকে কেউ জেল যাত্রাকে ভয় পায় না। কারণ একটা ছেলের যখন বয়স 30-35 বছর বা 40 বছর কারো হতে চলেছে, সে পশ্চিমবাংলায় 10-15 বছর ধরে যে একটা চাকরির নোটিফিকেশন পেল না, হ্যাঁ, অর্থাৎ শুধু চাকরি নয়, একটা কলকারখানায় কাজ করার মতো মানে কোনো জায়গা নেই পশ্চিমবাংলায়, তাহলে সেই ছেলেটা বেকার থেকে তার বয়স্ক পিতামাতা তাদের ঘাড়ে বসে খাচ্ছে, সেই ছেলেটা এবং মেয়েটা কোনো কাজ না পেয়ে ডেসপারেট, তখন যখন সে দুপুরবেলা মানে দুটো খেতে আসে, তখন তার মানে নিজস্ব সেন্টিমেন্টে লাগে যে আমি আমার বয়স্ক বাবা মা তাদেরকে আমার খাওয়ানোর সময়, সেই তাদের এই 70 বছর বয়সেও কিন্তু আজকে আমি তাদের উপরে ঘাড়ে বসে খাচ্ছি কোনো কাজ না পেয়ে বন্ধুরা। তো সেই থেকে লজ্জার জিনিস আর কোনো কিছু নেই পশ্চিমবাংলায়। প্রত্যেকটা শিক্ষিত সমাজ এবং যারা মানে পড়াশোনা না করেছে তাদের ক্ষেত্রেও বলছি, তাদের ক্ষেত্রেও কোনো কলকারখানায় কাজ নেই, সবাইকে একই কথা বলছি। তো সেক্ষেত্রে ভাবুন, ভাবনা চিন্তার বিষয় চলে এসছে। সাউথ ইন্ডিয়াতে যেরকম বা কেরলাতে যেরকম হয় যে 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করা দরকার প্রত্যেকটা ক্ষেত্রে, কারণ আপনাদের এই হাতের একটা আঙুলের ছাপই যথেষ্ট কিছু। আপনার ভোটের গুরুত্ব বুঝুন। ওই মাংস ভাতে, ডাল ভাতে, তারপরে হচ্ছে ওই 2 টাকায়, 5 টাকায়, 10 টাকায় ভোটে কিন্তু বিক্রি হবেন না। কারণ আপনার পরিবারের ফ্যামিলির নিরাপত্তা থেকে শুরু করে, সেফটি থেকে শুরু করে, এবং চাকরি বাকরি থেকে শুরু করে আপনার মানে সন্তানকে আপনারা যাদের ভবিষ্যতের কথা আপনারা ভাবছেন, সেই ক্ষেত্রে এই 15টা বছর কিন্তু নষ্ট হয়ে গেছে। কোনো ছেলে মেয়ে চাকরি পায়নি, কিচ্ছু পায়নি, সেটা শাসক দলের হোক অথবা যারা অন্যান্য দলের হোক, বিরোধী দল হোক এবং সাধারণ মানুষ হোক। কারণ নোটিফিকেশনই তো নেই, এটা নোটিফিকেশন নেই, কোনো রিক্রুটমেন্ট নেই, কলকারখানা নেই, তাহলে কাজটা দেবে কোত্থেকে? তো একটা কথা সবাইকে রিকোয়েস্ট করব, এই যে আজকে ওয়াহিদুল ইসলাম সাহেব, তিনি যেভাবে একজন যোদ্ধা, তিনি যেভাবে প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, এবং 5 মাস তাকে তার পরিবার থেকে আলাদা করে দেওয়া হয়েছিল, এই যে তার যন্ত্রণা জ্বালা, সেক্ষেত্রেও তিনি লড়াই করে আসছেন। তাই এরকম ওয়াহিদুলের মতো পশ্চিমবাংলায় আরও লক্ষ লক্ষ ওয়াহিদুল, লক্ষ লক্ষ, শুধু ওয়াহিদুল নয়, লক্ষ লক্ষ রাজু, শামীম, আফতাব থেকে শুরু করে, রোজিনা থেকে শুরু করে, এবং রাহুল, রাকেশ, অর্থাৎ সমস্ত ধর্মের, সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে এগিয়ে এসে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। তবেই কিন্তু পরিবর্তন সম্ভব, না হলে সম্ভব নয় বন্ধুরা। কারণ আমরা জানি সমস্ত কিছু ক্ষেত্রে অনেক বাধা, প্রতিকূলতা, বিপর্যয় আসবেই সামনে। তোমরা জানো আমার পশ্চিমবাংলায় বিশেষ করে ভোটিংয়ের সিস্টেমের সময় কি হয়, ভোট লুট, বুথ লুট, তারপরে গণনা কেন্দ্রে কারচুপি থেকে শুরু করে সমস্ত কিছু হয়। তো সেই ক্ষেত্রে আমাদের গণতন্ত্র আমাদেরকে মানে কি বলবো, অধিকার দিয়েছে। সেই অধিকারের ফলে আমাদের যে সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োগ করতে গিয়ে যদি আমাদের সেই প্রক্রিয়া লুট হয়ে যায়, সেই লুটটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের পশ্চিমবাংলার 9 কোটি মানুষের। এটাকে এইটা মানে ভোট লুট রক্ষা করা। আপনারা একটা বুথে যদি 10,000 লোক থাকুন, দুর্বৃত্তের সংখ্যা যদি 500 হয়, অর্থাৎ 9,500 লোক মিলে ওই বুথগুলো, আপনার ওয়ার্ডে যে বুথ আছে যেখানে ভোট হবে, সেদিন সারা দিন রাত জেগে ওই বুথগুলোকে আপনারা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহায়তা করুন এবং বুথগুলোকে রক্ষা করুন। এবং যারা ভোট দিতে যাবে তাদেরকে একত্রিত হয়ে, সবাই একসাথে একত্রিত হয়ে ভোট দিতে সাহায্য করুন। আর কি, ভোট যেদিন হয়ে যাবে তারপর দিন থেকে যে 5-6 দিন সময় থাকবে, অর্থাৎ গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্র যেগুলো রয়েছে
সেখানে কিন্তু আপনাদেরকে পুরো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একত্রিত হয়ে সেই গণনা কেন্দ্রগুলোকে রক্ষা করতে হবে। দিন রাত 24 ঘন্টা রাত জেগেও পাহারা দিয়ে রক্ষা করতে হবে। প্রশাসনকে মান্যতা দিয়ে প্রশাসনের সমস্ত আইন কানুন মেনে, কোর্টের আইন কানুন মেনে কিন্তু আপনাদেরকে গণনা কেন্দ্রগুলো রক্ষা করতে হবে এবং বুথগুলোকে রক্ষা করতে হবে। তবেই কিন্তু পরিবর্তন সম্ভব। না হলে দেখবেন আপনারা একটা পুকুর মানে জলটা সেচছেন মাছ ধরার জন্য, কিন্তু ওই ভোট যেদিন হবে সেদিন বুথটাকে লুট করে রিগিং করে ছাপ্পা দিয়ে নিয়ে যাবে, তাহলে কিন্তু আপনার সারা বছরটাই বৃথা হয়ে গেল, পণ্ডশ্রম হয়ে গেল। তেমনি গণনা কেন্দ্রগুলো কারচুপি যদি হয় তাহলে আপনার সারা পুরো বছর অর্থাৎ আপনার যে পরিশ্রম সেটা হচ্ছে পণ্ডশ্রম হয়ে যাবে। তাই জন্য সবাইকে হাম্বেল রিকোয়েস্ট করব, এই দুটো দিন সবথেকে গুরুত্বপূর্ণ। যেদিন ভোট হবে সেদিন বুথগুলোকে রক্ষা করা, এবং সেই দিনের পর থেকে 3 দিন বা 4 দিন বা 5 দিন অর্থাৎ পর যে গণনা হবে 5 দিনই আপনাদেরকে সকলকে প্রত্যেকটা গণনা কেন্দ্র বাইরে দরকার রাত জেগে দিন জেগে আপনাদেরকে সেটাকে রক্ষা করতে হবে। প্রশাসনের সঙ্গে প্রশাসনের সমস্ত অর্ডার মেনে, প্রশাসন এবং আইন ও সমস্ত কিছুকে অনুসরণ করে, তাদের দেওয়া ইনস্ট্রাকশন অনুসরণ করে সমস্ত কিছু করে আপনাদেরকে কিন্তু আপনার গণতন্ত্রকে রক্ষা করতে হবে। তবেই কিন্তু সম্ভব, নাহলে সম্ভব নয়। তো বন্ধুরা, আজকে যে ওয়াইদুলস যে আমাদের ইসলাম সাহেব, তার জন্য একটা স্যালিউট দিচ্ছি। তার কারণটা হচ্ছে তিনি যে একজন বীর, 5 মাস পর তার সন্তান, তার স্ত্রী সমস্ত কিছুকে ছেড়ে আজকে তিনি মানে হাজতবাস করেছেন, কিন্তু তিনি দমে যাননি। ইনডোমিটেবল স্পিরিট তার, তিনি ভাইজানের একজন সৈনিক, এবং সেই সৈনিক হয়ে তিনি কিন্তু আবার পুনরায় লড়াই করার অঙ্গীকার করেছেন। করাপশন দুর্নীতিকে শেষ করার অঙ্গীকারে তিনি নেমেছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।